ইন্দোনেশিয়ার এক অভিশপ্ত গ্রামে গত ২০ বছর ধরে চামড়া ছাড়া বাচ্চার জন্ম হচ্ছে। তবে তাদের মধ্যে কাউকেই বাঁচিয়ে রাখা হয়নি। জন্ম নেওয়ার পরপরেই তাদের পানিতে চুবিয়ে হত্যা করা হতো। লোকে বলে অনেক বছর আগে এই গ্রামে একজন কালো জাদু করত, যে কিনা আবার গ্রামের মানুষদের পুতুল খেলাও দেখাতো। একদিন হঠাৎ সে তার টিমের সবাইকে কুপিয়ে হত্যা করে আর শেষে নিজেকেও শেষ করে দেয়। এরপরই নাকি গ্রামে এই অভিশাপ লেগেছে। আসলে এর পেছনের রহস্যটা কি? মূলত একটা না, অনেকগুলো রহস্য লুকিয়ে আছে এই গ্রামে। বলছিলাম ইন্দোনেশিয়ার সেরা হরর মুভি ইম্পেটিগোরের কথা। মুভিটিকে যেভাবে ডিরেক্ট করা হয়েছে, ১ মিনিটও বোর হওয়ার সুযোগ নেই। শুরু থেকেই টান টান উত্তেজনা আর একের পর এক রহস্যের জট খুলতে থাকে। আর আপনি যদি এখনই গুগলে সার্চ করেন ইন্দোনেশিয়ার টপ 10 হরর মুভি, তাহলে ১ নম্বরে এই মুভিটি আসবে। এত জনপ্রিয় হয়েছিল এই মুভিটি। তাহলে চলুন শুরু করি সুপার ন্যাচারাল সাসপেন্স থ্রিলার হরর মুভি ইম্পেটিগোরের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখানো হয় শহরের এক টোন বুথে মায়া নামে একজন মেয়ে কাজ করছে। তার কাজ প্রায় শেষের দিকে। সে তার বান্ধবী দিনির সাথে কথা বলছিল। তার বান্ধবী অন্য একটি টোন বুথে কাজ করে। হঠাৎ একটা গাড়িতে ২ জন লোক তার কাছে আসে। এই লোকগুলো কেন জানি অনেকক্ষণ ধরে মায়াকে অদ্ভুতভাবে দেখছিল। মায়া তাদের দেখে চিনতে পারে, কারণ এরাই বেশ কয়েকদিন ধরে তাকে ফলো করছে। বিষয়টা মোটেও সুবিধার না। তাই সে তার বান্ধবী দিনিকে এইসব জানায়। দিনির সাথে কথা বলার সময় আবার দেখা যায় লোকটি সেখান থেকে যায়নি, সে আবার তার দিকেই এগিয়ে আসছে। মায়া প্রচন্ড ভয় পেয়ে দরজা আর গ্লাস লাগিয়ে দেয়। লোকটি মায়ার কাছে এসে বলে, তার নাম কি রাহায়ু? মায়া বলে, না, তার নাম তো রাহায়ু নয়, সে তো মায়া। লোকটি তাকে আরো জিজ্ঞাসা করে তার গ্রামের বাড়ি কি হরজসারি গ্রামে, তার বাবার নাম কি ডংওয়াংসু। মায়া তখন বলে, আমি আপনাকে এত কিছু বলতে যাব কেন? লোকটি তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই লোকটি আবার তলোয়ার হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। মায়া তো ব্যাপক ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু লোকটি এক পর্যায়ে তাকে ধরে ফেলে আর বলে, তোমার পরিবারের জন্য আমরা যে অভিশাপ পেয়েছি তা আর সহ্য করতে পারছি না, তাই তোমাকে মরতেই হবে। এই বলে লোকটি মায়ার পায়ে একটা কাটা দাগ খুঁজতে থাকে। পেয়ে গেলে সেই কাটা দাগের উপরে সে আবার কেটে দেয়। এরপর সে মায়াকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর লোকটিকে শুট করে মেরে ফেলে। এরপরে বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। মায়া আর দিনি মিলে একটা কাপড়ের দোকান দিয়েছে। সেই ঘটনার পর তারা আর বাইরে কাজ করে না। কথায় কথায় মায়া তাকে জানায় সে কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে দিনি জিজ্ঞাসা করলে মায়া তাকে একটি ছবি দেখায় আর বলে, এটা সম্ভবত আমার বাবা মায়ের ছবি, আর ছবিতে ৫ বছরের মেয়েটি আমি। আমার বাবা মা মারা যাওয়ার পর এক আন্টির কাছে আমি বড় হয়েছি। আন্টি আমাকে বলতেন তিনি আমাকে আমার ৫ বছর বয়স থেকে লালন পালন করছেন, কিন্তু আমার বাবা মায়ের সম্পর্কে তিনি তেমন কিছুই বলেনি। ওই দিনের ওই ঘটনার পর আমি আন্টির জিনিসগুলো ঘেটে দেখি আর এক বইয়ের মধ্যে এই ছবিটি পাই। ছবিতে থাকা এই ২ জন সম্ভবত আমার বাবা মাই হবে। ছবির পেছনে একটা নাম লেখা আছে, রাহায়ু। এই নামটাই তো ওই দিনের লোকটা জিজ্ঞাসা করছিল। আমার মনে হয় আমার জন্ম ওই লোকটির বলা গ্রামেই। ছবি দেখে মনে হচ্ছে আমার বাবা মা বেশ ধনী ছিলেন, পেছনে তাদের বাড়িটিও বেশ বড়। তাই আমি ভাবছি ওই গ্রামটিতে গিয়ে খোঁজ নিব। যদি সত্যি আমি তাদের সন্তান হয়ে থাকি, তাহলে তো আমার বেশ কিছু সম্পত্তি পাওয়ার কথা, যেগুলো পেলে সে এখানে ভালোভাবে ব্যবসা করতে পারবে। তবে তার বান্ধবী দিনি তাকে ওই গ্রামে একা যেতে দিবে না, তাই সেও তার সাথে যাবে। বাথরুমে মায়া লক্ষ্য করে তার ওই কাটা জায়গায় থেকে ব্লিডিং হচ্ছে। ক্ষতে হাত দিলে সে বুঝতে পারে ভেতরে কিছু আছে। অদ্ভুতভাবে সে ভেতর থেকে একটা ছোট চিলকুট পায়, যাতে জাপানি ভাষায় কিছু একটা লেখা আছে। সে তো জাপানি ভাষা জানতো না, তাই সে তার একটা ছবি তুলে রাখে। বাথরুম থেকে বের হয়ে সে দিনিকেই খুঁজছিল। এই সময় সে দেখে কালো কাপড় পরে দূরে ২ জন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে আশেপাশে এরকম আরো কালো কাপড় পরা কয়েকজনকে দেখতে পায়। বিষয়গুলো তার কাছে নতুন না, সে আগেও এরকম অনেক কিছুই দেখেছে, যেগুলোর বিষয়ে আমরা সামনে জানতে পারবো। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে দিনি চলে আসে। পরের দিন রাতে দিনি আর মায়া সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বাসে তাদের সাথে ছিল এক প্রফেসর, যে নানা রকম ভাষায় কথা বলছিল। তখন মায়া তাকে সে চিলকুটের ছবিটা দেখায়। শিক্ষকটি তখন বলে, এইটা প্রাচীন জাপানীয় ভাষায় কোনো একটা মন্ত্রের মতো মনে হচ্ছে। যারা জাদুবিদ্যা করে তারা এগুলো লিখে থাকে। যতদূর সে জানে এগুলো অনেক আগের লেখা মন্ত্র, যা ভাষা দেখেই বোঝা যাচ্ছে এইটা কাউকে শয়তানি শক্তি থেকে বাঁচানোর মন্ত্র। কিন্তু এটা যে লিখেছে সে মোটেও ভালো মানুষ না, কারণ ভালো মানুষেরা কখনোই এসব করে না। মায়া এটা শুনে বেশ চিন্তিত হয়। যাত্রা পথে সে বাসের জানালা
জানালা দিয়ে 3টি মেয়েকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিল। একটু পরপরে সে এই দৃশ্য বারবার দেখছিল। সে এই বিষয়ে দিনীকে বললে দিনী ভাবে হয়তো সেই ঘুমের ঘরে আবল তাবল দেখছে, তাই তার কথাকে তেমন পাত্তা দেয় না। সারা রাত জার্নি করার পর তারা সেই গ্রামে এসে পৌঁছায়, আর সেখানে থাকা একটা ঘোড়ার গাড়িতে করে তারা গ্রামের ভিতরে প্রবেশ করে। মায়া সেই গাড়ি চালকটির সাথে কথা বলে। সে বলে তারা এই গ্রামে এসেছে একটা গবেষণা করতে। তারা এই গ্রামের অতীতের কিছু ঘটনা জানতে চায়, কার কাছে গেলে এই গ্রামের অতীত সম্পর্কে জানা যাবে। গাড়ি চালক তখন বলে এই গ্রামটা খুবই নির্জন, খুব বেশি মানুষের বসবাস এখানে নেই, আর যারা আছে তারা গ্রামের আরো ভিতরে বসবাস করে। তবে এই গ্রামে একজন পুতুল নাট্যশিল্পী রয়েছে যে অনেক আগে থেকে পুতুল খেলা দেখায়। তার নাম শাফকাতুল। তার কাছে গ্রামের অনেক বছর আগের ঘটনা জানতে পারবেন। গাড়ি চালকের কথা মতো তারা সবার প্রথমে সাপ্তাদির বাসায় যায়, কিন্তু তারা বাসায় গিয়ে তাকে পায় না, পায় তার মাকে। তার মা বলে সাপ্তাদির কাজের জন্য বাইরে গেছে, আপনারা কাল সকালে এসে দেখা করুন। এখন তারা ভাবে কাল আসতে হলে তো আজকে এখানেই তাদের কোথাও থাকতে হবে। এই গ্রামে কোথাও থাকতে হবে। গ্রামে তারা একটু ঘুরে সেই বড় বাড়িটিকে খুঁজে পায়, যে বাড়িটি ওই ছবিতে তারা দেখেছিল। বাড়ি বড় হলেও বাড়ি ছিল পুরোপুরি ফাঁকা। অনেকদিন পরে থাকায় বাড়ির আশেপাশে নানা রকম গাছগাছালি জন্ম নিয়েছিল, আর বাসার ভেতরে ধুলাবালি মাকড়সা দিয়ে ভরে গেছে। দেখে বোঝা যাচ্ছিল হয়তো বাড়িটা অনেক বছর যাবত পড়ে আছে। মায়া বাসার একটি ড্রয়ারে কিছু ছবি খুঁজে পায়। এগুলো তো তার বাবা মায়েরই ছবি, কিন্তু একটা ছবি তো তাকে দেখা যায় না। একটু পর তারা দূর থেকে কিছু মানুষের চলাচলের আওয়াজ শুনতে পায়। জানালায় গিয়ে তারা দেখতে পায় গ্রামের মানুষ এক মৃত ব্যক্তির লাশ কবর দিতে নিয়ে যাচ্ছে। একটু পর মায়ারও সেই কবরস্থানে আসে। মায়ের বাবা মার কবরও ছিল এইখানে। তারা আরো দেখতে পায় এখানে অসংখ্য কবর, জায়গার থেকে কবরের সংখ্যাই বেশি। তবে প্রত্যেকটি কবরই ছিল খুব ছোট ছোট। কয়েকটা কবরে তো কোনো নামও নেই, হতে পারে এগুলো বাচ্চাদের কবর। কিন্তু এতগুলো বাচ্চা তাও আবার একসাথে কিভাবে মারা গেল? সেখানে কবরের মধ্যে কয়েকটা কবর নতুন মনে হচ্ছিল, অর্থাৎ এই গ্রামে প্রতিনিয়ত বাচ্চা মারা যাচ্ছে। তারা এতে বেশ চিন্তিত হয়। মায়েরা কবরস্থান থেকে বের হওয়ার সময় খেয়াল করে কবরের সাইনবোর্ডটাও পাল্টে দেওয়া হয়েছে। এই কবরস্থানের জায়গাটুক তার বাবা ডোনওয়ানসুর, কিন্তু এখন তার নাম ঢেকে রেখে উপরে আরেকজনের নাম দেওয়া। এটা দেখে মায়ের বুঝতে বাকি থাকে না হয়তো তার বাবার সাথে এই গ্রামের মানুষের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, তারা সেই রাতটা এই বাড়িতেই কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করে দূর থেকে মায়া একজনের চিল্লানোর আওয়াজ শুনতে পায়। আওয়াজ ধরে সে সামনে এগোলে জানতে পারে আজকে এক গর্ভবতী মহিলার ডেলিভারি হচ্ছে। মহিলাটি সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই ওই পুতুল নাট্যশিল্পী সাপ্তা দিয়ে এসে সেই বাচ্চাটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। পরের দিন সকালে মায়ারা আবার কিছু লোকের চলাচলের আওয়াজ শুনতে পায়। দেখা যায় গতকালে জন্ম নেওয়া বাচ্চাটিকে কবর দেওয়ার জন্য সবাই নিয়ে যাচ্ছে। মায়ারা এবার তাদের পিছনে যায়। সাপ্তাদি তাদের দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে আসে। মায়া বলে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা এক রিসার্চের জন্য এইখানে এসেছে। সে সাপ্তাদিকে কিছু প্রশ্ন করতে চায়। সাপ্তাদি তাদের বিকালে দেখা করতে বলে। ইতিমধ্যে তাদের খুব ক্ষুধা লেগেছিল, কারণ গতকাল থেকে তারা এখন পর্যন্ত কিছুই খায়নি। তাই মায়া বাজারে যায় খাবার আনতে। এক দোকানে গিয়ে সে ওই বড় বাড়িটির ব্যাপারে জিজ্ঞাসা করে যেখানে তারা রাত কাটিয়েছে। মায়া বলে ওই বড় বাড়িটি কার, আর এত বড় বাড়ি এভাবে পড়ে আছে কেন? তখন ওই দোকানদার মেয়েটি বলে আমার জানা মতে ওই বাড়িটিতে ভয়ঙ্কর কোনো সমস্যা আছে। গ্রামের লোক বলাবলি করে ওই বাড়িটিতে একসময় শয়তানের পূজা করা হতো। ওইটা একটা অভিশপ্ত বাসা। ওইদিকে বাসায় দিনই গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই দুইজন লোক তাকে ডাকতে আসে আর বলে এই বাসাতে তাদের থাকা যাবে না। এই বাসাটি এক ধনী পরিবারের একমাত্র মেয়ে বেঁচে আছে, যার নাম রাহায়ু। একমাত্র সেই এই বাড়িতে থাকার যোগ্য রাখে, তাছাড়া আর কেউ এখানে থাকতে পারবে না। এটা শুনে দিনে বাধ্য হয়ে বলে সেই রাহায়ু, আর যেহেতু এটা তার বাবারই বাসা সেহেতু সে তো থাকতেই পারে। এটা শুনে লোকটা একদম হতভম্ব হয়ে যায় আর বলে তাহলে আপনারা তো থাকতেই পারেন, কিন্তু তার আগে সাপ্তাদির কাছ থেকে এই বাড়ির কাগজপত্রগুলো নিয়ে নিন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। সাপ্তাদির কাছে নিয়ে যাবে বলে দিনীকে তারা বাড়ি থেকে বের করে জঙ্গলের দিকে এগিয়ে থাকে। তারা বেশ কিছুটা জঙ্গলের গভীরে গেলে দিনীর বিষয়টা একদমই সুবিধার মনে হচ্ছিল না। তাই সে মায়াকে ফোন করতে নেয়, কিন্তু সেখানে ফোনের সিগন্যাল পাচ্ছিল না, কারণ তারা জঙ্গলের বেশ গভীরে চলে এসেছিল। তাই দিনী দ্রুত সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ওই লোকটি দিনীর উপর আক্রমণ করে দেয়। দিনী ভয়ে পালাতে গেলে তার পা মচকে যায়, তাই সে দৌড়াতে পারে না। তাই লোকগুলো তাকে খুব সহজেই ধরে ফেলে আর খুব মারধর করে। দেখা যায় জঙ্গলের গভীরে এক নির্জন জায়গায় তাকে উল্টো করে বেঁধে
বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে সাপ্তাদি আসে। দিনে সাপ্তাদির কাছে সাহায্য চায়, কিন্তু সাপ্তাদির আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই সবকিছু তার কথা মতোই হচ্ছে। একটু পরে তার মাও সেখানে চলে আসে, আর আসার সাথে সাথেই সে দিনের গলা কেটে তাকে হত্যা করে। আর সাপ্তাদিকে বলে, ওকে ধরতে এত দেরি করছিলে কেন? ও যত তাড়াতাড়ি মরবে এই গ্রাম থেকে অভিশাপ তত তাড়াতাড়ি কেটে যাবে। এখন থেকে হয়তো গ্রামে সুস্থ বাচ্চা জন্ম নিবে। ওইদিকে মায়া দিনের জন্য খাবার নিয়ে বাসায় এসে দেখে দিনই কোথাও নেই। তাই সে তাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সাপ্তাদির বাসাতেও চলে আসে। মায়া দিনের ব্যাপারে সাপ্তাদিকে জিজ্ঞাসা করলে সাপ্তাদি বলে সে দিনীকে দেখেইনি। এদিকে তারা দিনের রক্তগুলো একটা বালতিতে সংগ্রহ করে জঙ্গলের এক জায়গায় ফেলে দেয়। আর সাপ্তাদির মা দিনের শরীরের চামড়া খুলে নিয়ে পরিষ্কার করে আর কাপড়ের মতো রোদে শুকাতে দেয়। এই স্কিনগুলো শুকিয়ে গেলে তা দিয়ে পুতুল বানানো হয়, যা দিয়ে আজ রাতে সাপ্তাদি পুতুলের নৃত্য অনুষ্ঠান পরিচালনা করবেন। রাতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের সকল মানুষ এখানে এসেছে। সবাই ভাবছে এখন তাদের গ্রাম থেকে সকল অভিশাপ কেটে গেছে। তাদের মধ্যে একটা দম্পতি নতুন বাবা মা হতে চলেছে। আজকে সম্ভবত তার ডেলিভারি হতে পারে। আজকে তারা খুব খুশি, কারণ তাদের বাচ্চা হয়তো সুস্থ জন্ম নিবে। এদিকে মায়া দিনীকে পুরো গ্রামে খুঁজছিল। তাকে কোথাও না পেয়ে সে ভয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই তার কাছে একটা অদ্ভুত বাচ্চা আসে আর বলে আজকে এক শিশু জন্ম নেবে, এসে দেখে যাও সে কি রূপে জন্ম নিয়েছে। মায়া তার পিছু নিয়ে একটা বাড়ির কাছে যায়। গিয়ে দেখে ওই মহিলা তার বাচ্চাকে জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চার কোনো চামড়া বা ত্বক নেই। ঠিক তখনই আগের বারের মতো সাপ্তাদির এসে সেই বাচ্চাটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। এইসব দেখে মায়া ভয়ে আটকে উঠে। এতে আওয়াজ হলে গ্রামের লোকজন বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে মায়া না, ওই দোকানদার মহিলাটিকে দেখতে পায়। সে মায়াকে লুকিয়ে নিয়েছিল। এরপর সে চুপিসারে মায়াকে তার বাসায় নিয়ে যায়। এদিকে গ্রামের একজন সাপ্তাদিকে জিজ্ঞাসা করে, আপনি তো বলেছিলেন রাহায়ু মারা যাওয়ার পর গ্রামে সুস্থ বাচ্চা জন্ম নেবে, তাহলে এমন কেন হলো? এই কথা শুনে সাপ্তাদি তাকে একটা চড় মারে আর বলে, আমি তো চেষ্টা করছি, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। যেহেতু রাহায়ু মারা গেছে তাহলে তো সুস্থ বাচ্চায় জন্ম নেওয়ার কথা। এদিকে মায়া সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে, বাচ্চাগুলো এইভাবে জন্ম নিচ্ছে কেন? কি হয়েছিল এই গ্রামে? তখন ওই মহিলাটি বলে, এই গ্রাম পুরোটাই অভিশপ্ত। আপনারা কি খেয়াল করে দেখেননি গ্রামে কোনো শিশু বাচ্চা নেই? এর কারণ হলো গত 20 বছর ধরে এই গ্রামে যেই বাচ্চা জন্ম নিচ্ছে তার শরীরে কোনো চামড়া বা ত্বক থাকে না। এইভাবে বেঁচে থাকা অনেক কষ্টের, তাই তারা বাচ্চাগুলোকে তৎক্ষণাৎ মেরে ফেলে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 20 বছর আগে। গ্রামে এক ধনী পরিবার ছিল। পরিবারের বড় ছেলের নাম ডন ওয়ানসু। ইনি হলেন মায়ার বাবা। আর গ্রামের ওই বড় বাড়িটিতেই তারা থাকতেন। তিনি ধনী হওয়ার সাথে সাথে পুতুল নাট্যশিল্পীও ছিলেন। তার সুনাম ছিল পুরো গ্রাম জুড়ে। এই গ্রামে এক সুন্দর মেয়ে ছিল যার নাম নাইচিন্তা। নাইকে গ্রামের সব ছেলেরাই বিয়ে করতে চাইতো, কিন্তু অবশেষে বিয়ে হয় ডন ওয়ানসুর সাথেই। বিয়ের 3 বছর পরেও তাদের ঘরে কোনো সন্তান হচ্ছিল না। এর জন্য তাকে অনেক কথা শুনতে হতো, কিন্তু অবশেষে দীর্ঘ 5 বছর পর নাই প্রেগনেন্ট হয়। কিন্তু তাদের এই সন্তানকে গ্রামের কেউই কোনোদিন দেখতে পায়নি। এই গ্রামের সব লোক বলাবলি করত ডন ওয়ানসুর বাচ্চার শরীরে বোধহয় কোনো চামড়া নেই। এই কারণে তাকে এখনো বাড়ি থেকে বের করা হয়নি। তাদের সন্তান হওয়ার ঠিক 5 বছর পর সেই গ্রামে একসাথে 3টি মেয়ে গায়েব হয়ে যায়। তাদের বাবা মারা তাদের কোথাও খুঁজে পাচ্ছিল না। আর এই 3টি মেয়ে হারিয়ে যাওয়ার পরপরই একদিন গ্রামের সবাই ডন ওয়ানসুর মেয়েকে দেখতে পায়। তখন সে একদম সুস্থ ছিল। এই সময় গ্রামে আরেকটি গুজব ছড়িয়ে পড়ে। সবাই বলাবলি করছিল ডন ওয়ানসু নিজের মেয়েকে সুস্থ করার জন্য ওই 3টি মেয়েকে শয়তানের কাছে উৎসর্গ করেছে, শয়তানের সাথে চুক্তি করেছে। সে তার নিজের মেয়েকে সুস্থ করার জন্য সেই 3টি মেয়েকে বলি দিয়েছে। না হলে ওই 3টি মেয়ে গায়েব হওয়ার পরপরই রাহায়ু কিভাবে সুস্থ হলো। এরপর গ্রামে সেই পুতুল নাট্যের অনুষ্ঠান শুরু হয়। আগে ডন ওয়ানসুই এই অনুষ্ঠান পরিচালনা করত। সেদিন হঠাৎ তার কি যেন হয়। সে তার টিমের সবাইকে কুপিয়ে হত্যা করে এবং শেষে তার স্ত্রী সহ নিজেকেও শেষ করে দেয়। আর তার বাড়িতে থাকা চাকর রাহায়ুকে নিয়ে শহরে চলে যায়। আর সে রাহায়ু হলো মায়া। মূলত এই ঘটনার পর থেকেই এই গ্রাম অভিশপ্ত। গ্রাম প্রধান সাপ্তাদি মনে করে এই গ্রামে প্রথম চামড়া ছাড়া বাচ্চা জন্ম হয়েছিল রাহায়ু, তাই তাকে হত্যা করলেই এই অভিশাপ কেটে যাবে। শুধু হত্যাই না, তার চামড়া দিয়ে পুতুল বানিয়ে অনুষ্ঠান করতে হবে, তাহলে কেবল এই শয়তানের অভিশাপ কেটে যাবে। আর এই জন্যই গ্রামের লোকেরা দিনীকে মায়া মনে করে হত্যা করে আর তার চামড়া দিয়ে পুতুল বানাচ্ছিল। তবে এই দোকানের মহিলাটি মানে না যে রাহায়ু মারা গেলেই এই অভিশাপ কেটে যাবে, কারণ তার দাদি একজন ওজা। সে বলে এই ধরনের শয়তানি অভিশাপ কখনোই কাটে না, শুধুমাত্র
ট্রান্সফার করা যায় এক অভিশাপ থেকে অন্য অভিশাপ। হয়তো অভিশাপ পরিবর্তন হয় কিন্তু অভিশাপ কেটে যায় না। আর এই জন্যই এই মহিলা মায়াকে সাহায্য করছে। সে চায় মায়া যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাক। এদিকে সাপ্তাদি সহ গ্রামের সবাই বুঝতে পারে তারা ভুল মানুষকে হত্যা করেছে। এই মেয়েটির সাথে থাকা ওই মেয়েটি আসল রাহায়ু। গ্রামের সবাইকে এক করে সাপ্তাদির বলে দেয় মায়াকে খুঁজে বের করে মারতে হবে, তবেই এই গ্রাম থেকে অভিশাপ কেটে যাবে। অন্যদিকে মায়া ওই মহিলার বাড়িতে সেই লোকটির ছবি দেখতে পায় যে সেদিন টোন বুথে তাকে খুন করতে চেয়েছিল। মায়া জিজ্ঞেস করলে জানতে পারে ওই লোকটি এই মহিলার স্বামী, আর এই মহিলাটি প্রেগনেন্ট। তাই তার স্বামী খুঁজে খুঁজে তাকে বের করছিল খুন করার জন্য, কারণ সে তো এটাই ভাবতো রাহিউকে মারলেই তার সুস্থ বাচ্চা জন্ম নিবে। তবে মায়া তার স্বামীর মৃত্যুর ব্যাপারে তাকে কিছুই বলে না। সে আর এই গ্রামে এক মুহূর্ত থাকতে চাচ্ছিল না। সে দ্রুত সেই ঘোড়ার গাড়ি চালকটিকে ফোন করে। এরপর সেই ঘোড়া চালকটি এক পুলিশকে নিয়ে রওনা হয়। চলার পথে মায়া মেয়েটিকে বলে দেয় তাকে হত্যা করতে গিয়েই তার স্বামী মারা গেছে। মেয়েটি এটা শুনে ভেঙে পড়ে। এদিকে ঘোড়া চালক আর পুলিশও চলে আসে। মায়া তাদের কাছে যেতেই যাবে ঠিক তখনই পুরো গ্রামবাসী সেখানে উপস্থিত হয়। গ্রামবাসী আসার সাথে সাথে পুলিশটি ঘোড়া চালককে শুট করে মেরে ফেলে। মূলত এই পুলিশটিও এই গ্রামেরই লোক। এরপর তারা সবাই মিলে দ্রুত মায়াকে খুঁজতে থাকে। মায়া জঙ্গলের একটা বড় গাছে লুকিয়ে ছিল। ইতিমধ্যে সে দেখতে পায় জঙ্গলের রাস্তা দিয়ে একটা গাড়ি শহরের দিকে যাচ্ছে। সে কোনো মতে পালিয়ে দ্রুত সেই গাড়িটার সামনে গিয়ে লিফট চায়। লোকটি তাকে লিফট দিয়েও দেয়, কিন্তু একটু দূরে যাওয়ার পরই সে গাড়িতে এক অদ্ভুত বাচ্চার আত্মা দেখতে পায়। ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। মায়া কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে একটা গাছের নিচে আশ্রয় নেয়। ঠিক তখনই দূরে সে ওই 3টি বাচ্চার আত্মাকে আবার দেখতে পায়, যারা কাছে এসে মায়াকে অতীতের কিছু দৃশ্য দেখায়। দেখা যায় মায়ার মা অর্থাৎ নাইয়ের বিয়ের আগে সাপ্তাদির তার সাথে সম্পর্ক ছিল, কিন্তু ডনওয়ানসু ধনী আর প্রভাবশালী হওয়ায় তার বাবা মা তার সাথেই বিয়ে দেয়। বিয়ের 5 বছর পরেও যখন সন্তান হচ্ছিল না তখন সে একটা পাপ কাজ করে। সে সাপ্তাদির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় আর প্রেগনেন্ট হয়। এই একটা পাপ কিভাবে যে হাজারটা পাপের জন্ম দিয়েছে তা আপনাদের ধারণার বাইরে। আগে দেখতে থাকুন, বুঝতে পারবেন। নাই প্রেগনেন্ট হওয়ার পর ডনওয়ানসু অনেক খুশি হয়, কারণ সে তো আর জানতো না যে এটা তার সন্তান না। কিন্তু এই পুরো ঘটনাটা সাপ্তাদির মা জানতো। সে আগে থেকেই নাইকে তেমন পছন্দ করতো না, কারণ সে তার ছেলেকে ধোঁকা দিয়েছে, আবার বিয়ের পর তার ছেলের সাথে অবৈধ সম্পর্ক করছে। সাথে সাথে সে ডনওয়ানসুকে ও তার পুরো পরিবারকে প্রচুর ঘৃণা করত। মূলত সাপ্তাদির মা ডনওয়ানসুর বাড়িতে কাজের লোক ছিল। ডনওয়ানসুর পরিবার তার উপর অনেক অত্যাচার করেছে। প্রথমত ডনওয়ানসু তার ছেলের ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। দ্বিতীয়ত ডনওয়ানসুর পরিবারও তাকে অনেক অত্যাচার করেছে। তাই তাদের উপর বদলা নিতে সে এক চরম সিদ্ধান্ত নেয়। সে একদিন নাইয়ের চুলের মুঠি ধরে কয়েকটা চুল ছিঁড়ে নেয় তার অজান্তেই, যেটা নাই তেমন একটা লক্ষ্য করে না। নাই আর সাপ্তাদির চুল একসাথে করে সে এক ভয়ঙ্কর কালো জাদু করে। এতে করে নাইয়ের পেটে যে বাচ্চা ছিল সেটা চামড়াবিহীন জন্ম নেয়, আর তার ছেলে সাপ্তাদির পুরোপুরি তার বশে চলে আসে। সে যা বলে সাপ্তাদির তাই করে। এদিকে ডনওয়ানসু কিছুটা ব্ল্যাক ম্যাজিক জানতো। যখন সে দেখলো এত কষ্টের পর জন্ম নেওয়া বাচ্চা এরকম হয়েছে, সে আর ঠিক থাকতে পারে না। সে শয়তানের সাথে চুক্তি করে আর গ্রামের ওই 3টি মেয়েকে শয়তানের কাছে উৎসর্গ করে, আর ওই মেয়েদের চামড়া দিয়ে পুতুল বানিয়ে অনুষ্ঠান করে। ফলে তার মেয়ে ঠিক হয়ে যায়। কিন্তু মায়া ছোট থেকে প্রায় ওই 3টি মেয়ের আত্মাকে দেখতে পেত, কারণ তাদের মেরেই তো তার বাবা তাকে সুস্থ করেছে। মায়া সেই মেয়েগুলোকে দেখে ভীষণ ভয় পেত। তাই তো তার বাবা তাকে রক্ষা করতে একটা চিরকুটে মন্ত্র লিখে তার পায়ে গেঁথে দিয়েছিল। এরপর একদিন ডনওয়ানসু সেই পুতুলের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই কিছু লোক এসে তাকে মেরে অজ্ঞান করে ফেলে, আর তার জায়গায় অনুষ্ঠানে যায় সাপ্তাদি। যেহেতু ডনওয়ানসু তার মেয়েকে ঠিক করে ফেলেছে সেহেতু তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। ওদিকে সাপ্তাদিকে তার মা বশ করে রেখেছিল, তাই সে যা চাইছিল সে তাই করছিল। আর ওই দিন সাপ্তাদি সবাইকে হত্যা করেছিল, আর অবশেষে বেঁচে ছিল শুধু রাহায়ু। অতীতের এইসব ঘটনা ওই বাচ্চারাই মায়াকে দেখাচ্ছিল। এক বাচ্চা মায়ার কানে এসে বলে এই অভিশাপ কাটানোর একটাই উপায় রয়েছে। তাদের 3 জনের দেহবশেষ আর তাদের চামড়া দিয়ে বানানো পুতুল সকল ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন করতে হবে। তাদের দেহবশেষ রয়েছে ওই বড় বাড়িটিতে, আর চামড়ার পুতুলগুলো আছে সাপ্তাদির কাছে। এরপরেই ওই দোকানের মহিলাটির ডাকে মায়ার স্বপ্ন ভাঙে। সেই ওই দোকানের মহিলাটিকে তার দেখা পুরো স্বপ্নের ঘটনাটি জানায় আর বলে এইভাবেই এই গ্রামের উপর থেকে অভিশাপ কেটে যাবে। তাই সবার আগে আমাদের যেতে হবে সাপ্তাদির বাসায়। তারা সেখানে গিয়ে ওই মেয়েগুলো শরীরে চামড়া দিয়ে বানানো পুতুলগুলো নিয়ে আসে, আর
ওই বড় বাড়িটিতে গিয়ে খোদাই করে তাদের দেহাবশেষ বের করে আর এই সব কিছু তারা দাফন করে দেয়। ইতিমধ্যে সেখানে সাপ্তাদির মা চলে আসে। সে বলে, ডনওয়ানসুর পরিবার আমাকে অনেক অত্যাচার করেছে। আমার জীবনের অর্ধেক সময় তাদের অত্যাচার সহ্য করতেই হয়েছে। আমি তাদের পরিবারের কাউকেই বাঁচতে দিব না। এই বলে গ্রামের লোকের সাহায্যে তাকে তুলে নিয়ে আসে আর মিনির মতো তাকেও উল্টো করে ঝুলিয়ে দেয়, কারণ তাকে তো এখানে আনা হয়েছে হত্যা করার জন্য। মায়া সাপ্তাদিকে বলে, আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা। ডনওয়ানসু আমার বাবা নয়। তোমার মা অর্থাৎ আমার দাদি এই সব কিছু জানে। তার কালো জাদুর জন্য গ্রামে এই অভিশাপ লেগেছে। সেই প্রথমে আমার মায়ের উপর এই চামড়া ছাড়া বাচ্চা জন্ম হওয়ার জন্য কালো জাদু করেছিল। তোমায় বশ করে তোমাকে দিয়ে ডনওয়ানসুর পরিবারকে শেষ করেছে। সবকিছুর মূলে রয়েছে দাদি। সাপ্তাদি প্রথমে তার কথা বিশ্বাসই করে না। সে তাকে মারতেই যাবে, ঠিক তখনই ওই মহিলাটি সুস্থ বাচ্চা জন্ম হয়। তখন সাপ্তাদি বুঝতে পারে মায়া সত্যি কথা বলছে, কারণ মায়া বেঁচে থাকাকালীন এই গ্রামে সুস্থ বাচ্চা জন্ম হলো। সাপ্তাদি তার আর তার মায়ের পাপের কথা জেনে আর সহ্য করতে পারে না। অপরাধ বোধে সে নিজেকে শেষ করে দেয়। সাপ্তাদির মা তার ছেলের মৃত্যু সহ্য করতে পারে না, তাই সেও নিজেকে শেষ করে দেয়। মায়ার এখনো ভয় কাটেনি। সে দ্রুত গ্রাম থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কেটে যায় 1 বছর। গ্রামে এখন আর কোনো সমস্যা নেই। সেই অভিশাপটা কেটে গেছে। সবাই এখন আনন্দে গ্রামে দিন পার করছে। তবে মুভিটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষে দেখায় এক প্রেগনেন্ট মহিলার সবে বাচ্চা হবে, কিন্তু সাপ্তাদির মার আত্মায় এসে সেই বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে যায়। আপনাদের মনে আছে গল্পের মাঝে ওই দোকানদার মহিলাটা বলেছিল, এই ধরনের শয়তানি অভিশাপ কখনোই কাটে না, শুধু ট্রান্সফার হয়। অর্থাৎ আগে তো অভিশাপ ছিল চামড়া ছাড়া বাচ্চা জন্ম হওয়ার, কিন্তু এখন অভিশাপ হয়েছে কোনো বাচ্চাই জন্ম নিবে না। জন্ম নেওয়ার সাথে সাথেই তাকে সাপ্তাদির মা এসে ছিনিয়ে নিয়ে যাবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়।